সুপ্রিয় বন্ধুরা, তোমরা যারা বিদেশে এমবিবিএস করতে চাও, তোমাদের জন্য বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল 2023 সালে একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে। তো কোথায় কোথায় তোমরা এমবিবিএস করতে পারবে কম খরচে, সেই তথ্য জানিয়ে দেওয়ার আগে এই গুরুত্বপূর্ণ নির্দেশনাটি একটু জানিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল 2023 সালে একটি নির্দেশনা জারি করে। সেখানে বলা হয়েছে, যারা বাংলাদেশ ছাড়া পৃথিবীর অন্য কোনো দেশ থেকে এমবিবিএস করতে চায় তাদের জন্য সর্বপ্রথমে বাংলাদেশের যে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা হয়, অর্থাৎ এমবিবিএস এবং বিডিএস দুটোর ক্ষেত্রে আলাদা আলাদা করে পরীক্ষা হয়। তো যারা বাইরে গিয়ে এমবিবিএস এবং বিডিএস করতে চাও তাদের প্রথমেই যেটা করতে হবে, বাংলাদেশে যে পরীক্ষাটি হয় এমবিবিএস এবং বিডিএস ভর্তি পরীক্ষা, সেই ভর্তি পরীক্ষায় অবশ্যই অংশগ্রহণ করতে হবে এবং অংশগ্রহণ করে পাস মার্ক 40 পেতে হবে ন্যূনতম। এটি হচ্ছে একেবারে ন্যূনতম পাস মার্ক 40। এই 40 পাওয়ার পরে তোমাদের কি করতে হবে, বিএমডিসিতে গিয়ে একটি আবেদন করতে হবে যে আমি বাংলাদেশের বাইরে এমবিবিএস বা বিডিএস করতে চাই। যারা এমবিবিএস করবে তারা এমবিবিএস ভর্তি পরীক্ষা পাশের যে প্রমাণ রয়েছে সেটি দাখিল করবে, এবং যারা বিডিএস করতে চাও তারা বিডিএস ভর্তি পরীক্ষার তুমি যে পাশ করেছো বাংলাদেশে সেই প্রমাণ সেখানে দাখিল করতে হবে। দাখিল করার পরে তারা তোমার সবকিছু কাগজপত্র যাচাই বাছাই করবে। যাচাই বাছাই করে তোমাকে তারা একটা সার্টিফিকেট দেবে, যেটিকে বলা হয় এলিজিবিলিটি সার্টিফিকেট। এই এলিজিবিলিটি সার্টিফিকেটটা দেওয়ার পরে ওই সার্টিফিকেটটা নিয়ে তোমাকে বাইরে যেতে হবে। বাইরে গিয়ে তুমি যে কলেজে, বাইরের সেটা যে দেশেই হোক, সেখানে ওই কাগজটি এর সাথে মানে তাদেরকে দিতে হবে। তোমার যে মেডিকেল ব্যাকগ্রাউন্ডের যে সার্টিফিকেটগুলো রয়েছে সেই সার্টিফিকেটের সাথে এই এলিজিবিলিটি সার্টিফিকেটটাও দিতে হবে। এরপরে তুমি ওখান থেকে এমবিবিএস কমপ্লিট করবে। তো এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা। এখন তোমাদের মধ্যে কেউ যদি বাইরে পড়তে চাও কিন্তু বাংলাদেশের যে মেডিকেল এবং ডেন্টাল যে ভর্তি পরীক্ষা হয়, এইসব পরীক্ষা যদি তুমি অংশগ্রহণ না করেই করতে চাও, সেক্ষেত্রে তোমার জন্য একটা অসুবিধা হচ্ছে, তুমি কিন্তু আর বাংলাদেশে প্র্যাকটিস করতে পারবে না। এটা একটা সময় ছিল 2023 সালের আগে, যারা পৃথিবীর বিভিন্ন দেশে ভর্তি হয়েছে এমবিবিএস কোর্স করার জন্য, তাদের এই সুযোগটা ছিল, কারণ তখন সরকার থেকে কোনো এরকম নির্দেশনা ছিল না। কিন্তু সরকার একটা সময় দেখলো যে বাইরের বিভিন্ন মেডিকেল কলেজ থেকে অনেকেই পড়াশোনা করে আসে, তাদের পড়াশোনার মান একেবারে যাচ্ছে তাই অবস্থা, বাংলাদেশের চেয়ে খুবই খারাপ। সেসব শিক্ষার্থীদের মেডিকেল নলেজ অনেক কমতি থাকে, তাদের ইনডেপথে কোনো পড়াশোনা থাকে না। অনেক সময় দেখা যায় যে বেসিক যে নলেজ মেডিকেল সায়েন্সের সেগুলোই তাদের অনেকের মধ্যেই থাকে না, শুধুমাত্র নামমাত্র একটা কোর্স করে আসে টাকা দিয়ে। এই কারণে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃপক্ষ এই সিদ্ধান্তটি নিল যে না, এখন থেকে আর এরকম সম্ভব নয়। যারা বাইরে পড়তে যাবে তারা আমাদের কাছ থেকে একটা সার্টিফিকেট নিয়ে যাবে যে হ্যাঁ, আমি বাইরে পড়ার উপযুক্ত। এই সার্টিফিকেটটা তারা দিবে। এতে কি হবে, যেমন পড়ালেখার একটা স্ট্যান্ডার্ড থাকে বাংলাদেশের ডাক্তারদের সাথে বিদেশের ডাক্তারদের, তেমনি এখানে বিএমডিসিরও কিছু সুবিধা রয়েছে। যেমন একটা সময় ছিল তারা বাংলাদেশ থেকে মানে কতজন বাইরে পড়াশোনা করছে এই ধরনের কোনো তাদের কাছে কোনো ডকুমেন্ট ছিল না, কোনো পরিসংখ্যান তাদের কাছে ছিল না। এখন যেটা হচ্ছে, তাদের কাছ থেকে কারা কারা এই এলিজিবিলিটি সার্টিফিকেট নিচ্ছে, নেওয়ার পরে এমবিবিএস করছে, এই তথ্যটা কিন্তু তাদের কাছে থাকছে। কে করছে, তার ঠিকানা কোথায়, সে আদৌ বাংলাদেশি কিনা, না ভুয়া সার্টিফিকেট দিয়েছে, এই ধরনের অনেক কিছু কিন্তু যাচাই বাছাই করার সুযোগ থাকে। তো এটা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের জন্য আমি বলবো যে খুবই ভালো একটি সিদ্ধান্ত। তো আগে যারা করেছে তাদের এই এলিজিবিলিটি সার্টিফিকেট নেওয়ার প্রয়োজন হয়নি, কিন্তু 2023 সালে এই নির্দেশনাটি জারি হওয়ার পর এরপর থেকে যারা বাইরে এমবিবিএস করতে চায় তাদের জন্য কিন্তু এটি বাধ্যতামূলক করা হয়েছে। এখন ওই যে বলছিলাম যে এটি না করলে কি হবে, না করলে যেটা হবে, তুমি বাংলাদেশে প্র্যাকটিস করতে পারবে না। কারণ ওই যে এলিজিবিলিটি সার্টিফিকেট তুমি নাওনি, না নিয়ে পড়তে গিয়েছো, এখন আসার পরে তোমাকে আগে দেখবে যে তুমি যে আমার এখান থেকে এলিজিবিলিটি সার্টিফিকেট নিয়েছিলে কিনা, তাহলে ওই সার্টিফিকেট আমাকে দেখাতে হবে। শুধু মুখে বললে হবে না, ওইটা কিন্তু প্রমাণস্বরূপ রেখে দিতে হবে। রেখে দেওয়ার পরে এসে দেখাতে হবে যে হ্যাঁ, আমি এই যে আমার সেই সার্টিফিকেট যেটা আপনারা দিয়েছিলেন, আমার ভর্তি পরীক্ষায় এত মার্ক ছিল, এরপরে আমি এলিজিবিলিটি সার্টিফিকেট নিয়েছি, নেওয়ার পরে ভর্তি হয়েছি, ব্যাস হয়ে গেল, কাজ এতটুকুই। তো মোটামুটি এই গুরুত্বপূর্ণ নির্দেশনাটি তোমাদের অবশ্যই অনুসরণ করতে হবে। এরপরে তোমরা বাংলাদেশ ছাড়া পৃথিবীর আর কোন কোন দেশে এমবিবিএস করতে পারো। অনেকগুলো দেশ রয়েছে, মানে সেটা যদি আমি এক এক করে গুণে তোমাদের বলি তাহলে এই সংখ্যাটি অনেক, যেটা এই ভিডিওতে আসলে অতগুলো নাম বলা সম্ভব নয়। তবে যেহেতু আমাদের মূল টার্গেট হচ্ছে, আমরা বলছি যে কম খরচে কোথায় করা যায়, আমি সেই কয়েকটি নাম তোমাদের সামনে উপস্থাপন করছি। এর মধ্যে চীন রয়েছে, রাশিয়া রয়েছে, জাপান রয়েছে, জার্মানি রয়েছে, কাজাকিস্তান রয়েছে, তারপরে কিরগিস্তান রয়েছে, মিশর রয়েছে, ফিলিপিন্স রয়েছে, বেলারুশ রয়েছে। এই দেশগুলোতে কিন্তু তোমরা কম খরচে পড়াশোনা করতে পারো। তো এর মধ্যে জাপান এবং জার্মানিতে মোটামুটি একটু পড়াশোনার খরচ তুলনামূলক একটু বেশি অন্যান্য দেশগুলোতে, যেমন চায়না, রাশিয়া, বেলারুশ, কিরগিস্তান, তারপর হচ্ছে ফিলিপিন্স, এসব দেশের চেয়ে কিছুটা বেশি জার্মানিতে এবং তোমার জাপানে। তো এই যাদের একটু টাকা পয়সার কোনো সমস্যা নেই কিন্তু বাইরেও পড়াশোনার ইচ্ছা রয়েছে, তারা কিন্তু এর চেয়ে অনেক ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র, তারপরে হচ্ছে মার্কিন যুক্তরাজ্য, ফ্রান্স, অভাব নেই, পৃথিবীর যে কোনো দেশে তোমরা করতে পারবে এমবিবিএস কোর্সগুলো। এখন এইসব জায়গায়
কেন তোমরা এই কোর্সগুলো করবে? সুবিধাটা কি যারা এই বাইরে থেকে এমবিবিএস কোর্স করে আসে? একটা সময় ছিল যারা টাকা দিয়ে একেবারে নাম সর্বস্ব একটা সার্টিফিকেট কিনে এনে বাংলাদেশে প্র্যাকটিস করতো। তো একটু আগেই বলেছি, এতে কি হয়, বাংলাদেশের যারা অনেক কষ্ট করে মেডিকেল পড়াশোনা করে এমবিবিএস ডিগ্রিটা অর্জন করে, তাদের সাথে দেখা যায় যে ওই যারা বাইরে থেকে একদম নামমাত্র একটি কলেজ থেকে, মেডিকেল কলেজ থেকে এমবিবিএস কোর্স করে আসলো, তাদের সাথে মানের একটা বড় তফাৎ থাকে। কিন্তু এখন যেহেতু আর এটি সম্ভব হচ্ছে না, এখন যেহেতু একটা নির্দিষ্ট মেধা স্কোর নিয়ে তারপরে পড়তে যেতে হচ্ছে, সুতরাং এখন আগের চেয়ে অনেকটাই দেখা যাবে যে এখন এই যে পড়াশোনার যে বাংলাদেশি এবং বিদেশি ডাক্তারদের মধ্যে যে একটা এই যে মেধার যে একটা গ্যাপ, তাদের জানার বা পড়াশোনার যে একটা গ্যাপ, এই গ্যাপটা কিন্তু অনেকটাই কমে আসবে। এটা কিন্তু সবার জন্যই ভালো। তাছাড়াও বাংলাদেশে যারা এমবিবিএস করে, তাদের থেকে বাইরে যারা এমবিবিএস করে, তাদের মধ্যে কিন্তু বেশ কিছু পার্থক্য থাকে। বিশেষ করে যদি কেউ বাইরের কোনো ভালো মেডিকেল ইউনিভার্সিটি থেকে বা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করতে পারে, তাদের মধ্যে মেজর একটা তফাৎ থাকে। সেটা হচ্ছে, আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশে মূলত পড়াশোনার যে পরিবেশ, তার থেকে এইসব দেশে একটু ভালো কলেজে যদি ভর্তি হওয়া যায়, তাহলে পড়াশোনার পরিবেশটা কিন্তু অনেক ভালো, অনেক ভালো। দেখা যায় যে আমাদের বাংলাদেশে এক একটা মেডিকেল কলেজ একেবারে কোনো রকম একটা নাম সর্বস্ব একটা বিল্ডিং ভাড়া নিয়ে তাতে ছোট ছোট কুপড়ি রুমের মধ্যে ক্লাস করানো হয়। যদিও এটার বিএমডিসি থেকে একটা নির্দেশনা থাকে যে কতটুকু বিল্ডিং, কতটুকু হতে হবে, স্পেস কতটুকু হতে হবে, সেগুলো মেনেই চলে। তারপরেও দেখা যায় যে ওই যে আমাদের দেশের যে পরিবেশ, পড়ালেখার যে মান, তার চেয়ে দেখা যায় যে পৃথিবীর অনেক দেশেই এসব মেডিকেল ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনার মান কিন্তু অনেক ভালো, তাদের ওখানে কাজের সুযোগ অনেক বেশি। বিশেষ করে আমি সবচেয়ে বেশি যেটা গুরুত্ব দিই, যারা গবেষণা করে বা একটু রিসার্চ লেভেলে কাজ করতে চায়, তাদের জন্য কিন্তু ওই বাইরের অনেকগুলো ইউনিভার্সিটি বা মেডিকেল কলেজ রয়েছে, যেগুলোতে কাজ করা অনেকে বলতে পারে ভাগ্যের ব্যাপার। সেখানে কাজ করে রিসার্চ ফিল্ডে অনেক কাজের সুযোগ রয়েছে। এছাড়া আরেকটা বিষয় আমি বলি, আমাদের বাংলাদেশের ডাক্তারদের মধ্যে বাইরে গিয়ে অনেকেই কাজ করে, এখন স্কলারশিপ নিয়ে অনেকে যায়। তাছাড়া স্কলারশিপ ছাড়াও ব্যক্তিগত উদ্যোগে অনেকেই বিদেশ যেয়ে প্র্যাকটিস করে। তো তাদের একটা সময় গিয়ে হয়তো তারা সেটেলড হয়ে যায় ওই দেশের সাথে। কিন্তু আমাদের দেশের যে ভাষা, আমাদের বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে ইংলিশে কথোপকথন থেকে শুরু করে এই যে যদিও এমবিবিএস পুরো ডিগ্রিটাই হচ্ছে ইংলিশে, এটি কারিকুলামটি সবগুলো বই ইংরেজিতেই, কারণ যে কারিকুলাম ফলো করা হয় সেই কারিকুলাম সবকিছুই ইংরেজিতে। তারপরেও আমাদের মধ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে এই ইংলিশে কথোপকথনটা, এটা কিন্তু আমাদের একটা জড়তা রয়েছে। আমাদের দেশের অনেক শিক্ষার্থী অনেক ভালো ভালো জায়গায় যাওয়া যাদের পক্ষে সম্ভব ছিল, তারা কিন্তু এই যে শুধুমাত্র কমিউনিকেশন স্কিলটার কারণে অনেক ভালো ভালো জায়গায় কিন্তু কাজ করতে পারে না। তার মানে এই নয় যে কাজ করছে না, করছে অনেকেই, কিন্তু অন্যান্য দেশের তুলনায় আমি দেখেছি বাংলাদেশের শিক্ষার্থীদের আমাদের এই দুর্বলতাটা কিন্তু রয়ে গেছে। ইংরেজিতে যে একটা দুর্বলতা, কথোপকথনের কমিউনিকেশন যে স্কিলের দুর্বলতাটা, এটা রয়ে গেছে। তো বাইরের ওই ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করলে যেটা হয়, এই ইংলিশে যে কথোপকথনের দক্ষতাটা বা স্কিলটা, এটা কিন্তু অনেকটাই ডেভেলপ করে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর যেটি নিয়ে আমাদের ভিডিওটি শুরু করেছি সেটা হচ্ছে যে কম খরচ তো রয়েছেই। এখন কম খরচ বলতে কি এখানে একদম 10-15 লাখ টাকা এমবিবিএস করা সম্ভব না? আসলে বিষয়টি এমন না। কম খরচ বলা হচ্ছে এই অর্থে যে বাংলাদেশে যে কোর্সটি করতে দেখা গেছে 30 থেকে 35 লাখ বা 40 লাখ টাকা লাগছে, ওখানে হয়তো খরচটা এমনই 30 থেকে 40 লাখের মধ্যেই হচ্ছে। হয়তো কোথাও কোথাও এর চেয়ে কিছুটা কমে, হয়তো 25 লাখেও করা যাচ্ছে বা 26 লাখেও করা যাচ্ছে। বাংলাদেশেও 26 লাখে করা যাচ্ছে একদম নিম্নমানের যে কলেজগুলো রয়েছে সেই সব জায়গায়। কিন্তু বাংলাদেশে একটি ভালো মানের কলেজে পড়াশোনা করতে হলে মিনিমাম 35 থেকে 40 লক্ষ টাকার প্রয়োজন হয়। আমি একটি ভিডিওতে দেখিয়েছি, তোমরা দেখেছো কিনা জানি না, না দেখে থাকলে আমি ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি। যে কম খরচে বলা হয়, কম খরচে বললেও বাংলাদেশের যে ভালো মেডিকেল কলেজগুলো, তার কিন্তু চাহিদা রয়েছে, এবং যেসব মেডিকেল কলেজের চাহিদা রয়েছে তাদের কিন্তু একটা ভালো একটা খরচ হয়। তো তোমাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে বাংলাদেশে ভালো মেডিকেল কলেজ কোনগুলো, আমি তার উপরেও একটা ভিডিও করেছি, সেটিও তোমরা দেখে নিতে পারো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো এইসব কলেজের চেয়ে কম বলছি এই কারণে যে বাইরের একটা ইউনিভার্সিটি থেকে, সে তুমি জাপানের বা তুমি মনে করো যে চায়নার একটা ভালো ইউনিভার্সিটি থেকে তুমি যদি সেই 35 লাখ টাকায় এমবিবিএস কোর্সটা কমপ্লিট করতে পারো, তাহলে অবশ্যই সেটা বাংলাদেশে যদি তোমার 35 লাখ টাকা খরচ করে একটি এমবিবিএস কোর্স করো, আমি মনে করি এটা কম খরচই। কারণ চীনের তোমরা জানো পড়াশোনার মান অনেক ভালো। চীন এখন কিন্তু সব দিক থেকে অনেক এগিয়ে যাচ্ছে, তারা গবেষণা বলো, অর্থনৈতিকভাবে বলো, সব দিক থেকে মেডিকেল সেক্টরেও তারা এখন অনেক দূর এগিয়ে গিয়েছে, এবং তাদের অনেকগুলো ইউনিভার্সিটি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে রয়েছে, যেটা আমাদের দেশে আসলে ওইভাবে নেই। তো সেই সব কোনো একটা ভালো ইউনিভার্সিটি থেকে যদি তোমরা মেডিকেল এই ডিগ্রিটি অর্জন করে আসতে পারো, 35 লাখ টাকার মধ্যে বা 40 লাখ টাকার মধ্যেও যদি হয়, সেটি অবশ্যই কম খরচ। তবে এর বাইরেও কম খরচে অনেক জায়গায় করা যায়। যেমন বাংলাদেশে একদম নিচের সারির যে কলেজগুলো রয়েছে, সেরকম তুমি যদি বাইরে গিয়ে এরকম কোনো একটা নিচের সারির কলেজে পড়াশোনা করো, সেক্ষেত্রে কিন্তু আরো কম খরচেই করা সম্ভব। তো কম খরচ বলতে এটা যে অনেক কম আমি তা বলছি না, তবে বাংলাদেশের মতোই বা বাংলাদেশের যে কিছুটা সামান্য বেশি বা কিছুটা সামান্য কম এরকম হতে পারে। সব মিলিয়ে আমি বলবো যে তোমরা যে যেখানেই ভর্তি হও না কেন,
চেষ্টা করবে একটু ভালো মানের কলেজে ভর্তি হওয়ার জন্য। কারণ আমাদের দেশে যেমন নিম্নমানের কলেজ রয়েছে, নাম সর্বস্ব কলেজ রয়েছে, ক্লাস ঠিকভাবে হয় না, দেখা যায় যে কোনো রকম অনেকেই দেখা যায় শিক্ষার্থী পায় না, বারবার ভর্তি বিজ্ঞপ্তি দিতে হচ্ছে, টাইম বাড়াতে হচ্ছে, যদিও বিএমডিসির নির্দেশনা রয়েছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, এরপরে আর ভর্তি করানো যায় না। তো ওই সময়ের মধ্যে তারা দেখা যায় যে বেশ কয়েকবার তাদের এই ভর্তির যে সময়সীমা এটা বাড়ানো হয়। ঠিক ওইরকম বাইরের দেশেও অনেক মেডিকেল ইউনিভার্সিটি রয়েছে, মেডিকেল কলেজ রয়েছে, যেখানে তাদের পর্যাপ্ত শিক্ষক মন্ডলী নেই, দেখা যায় তাদের পড়াশোনার মানও অত ভালো না। এরকম একটি কলেজে গিয়ে তুমি ভর্তি হলে কিন্তু সেখান থেকে আসলে তোমার পক্ষে ভালো ডাক্তার হওয়া কিন্তু সম্ভব হবে না। আর ভালো যদি পড়াশোনা তুমি ওখানে গিয়ে না করতে পারো, ভালো ডাক্তার হতে না পারো, তাহলে কিন্তু তোমার জন্য আরো কিছু অসুবিধা হয়ে যাবে সামনে। তো তোমরা যারা বাইরে এমবিবিএস করতে চাও তাদের এই বিষয়গুলো মাথায় রেখে ভর্তি হতে হবে। আর ভর্তি হওয়ার পরে তুমি যখন ওখানে পড়াশোনা করবে, পড়াশোনা করে আসার পরে বাংলাদেশে কিন্তু আরো কিছু চ্যালেঞ্জ রয়েছে। সেগুলো কি? প্রথমেই হচ্ছে তোমাকে, তুমি যে বাইরে থেকে পড়ে আসলে সেই এলিজিবিলিটি সার্টিফিকেট সহ তোমার ওখানকার সব সার্টিফিকেট পাস করেছে সেগুলো নিয়ে এসে তারপরে আবার বাংলাদেশে একটি পরীক্ষা দিতে হবে। এটি হচ্ছে তুমি যে ওখানে পড়াশোনা করেছো সেই পড়াশোনায় তুমি কতটা তোমার শিখেছো কি ওখানে, সহজ কথায় এখানে আবার এসে একটা তোমাকে যাচাই করা হবে। সেই যাচাইয়ের জন্য এখানে একটা পরীক্ষা দিতে হবে। এরপরে তুমি যদি সেই যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হও তাহলে তোমাকে কি করতে হবে? বাংলাদেশে কিন্তু আবার 1 বছর ইন্টার্নশিপ করতে হবে। এগুলো যদি তুমি না করো তাহলে বিএমডিসি থেকে তুমি কোনোভাবেই প্র্যাকটিস রেজিস্ট্রেশন পাবে না। তুমি দেখা যায় বাইরে থেকে করে আসলা, কিন্তু করে আসার পরে আর এই পরীক্ষাটা দিলে না, এই যে তোমার মেধা যাচাইয়ের যে পরীক্ষাটি এটি দিলে না দিলে তুমি কি করতে পারবে না? এখান থেকে বিএমডিসির প্র্যাকটিস রেজিস্ট্রেশন পাবে না। তাহলে তুমি আর বাংলাদেশে কোথাও প্র্যাকটিস করতে পারবে না, বৈধভাবে করতে পারবে না। তুমি করতে পারবে সেটা অবৈধভাবে, বৈধভাবে তুমি প্র্যাকটিস করতে পারবে না। এছাড়া তুমি যদি বাইরের অন্য কোনো দেশে কাজ করতে চাও, অন্য কোনো মেডিকেল কলেজে বা সে তুমি যুক্তরাষ্ট্রে কাজ করতে চাও বা কানাডাতে কাজ করতে চাও, অস্ট্রেলিয়া কাজ করতে চাও, তখন তোমাকে কি করতে হবে? ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশন, এই যে অ্যাক্রেডিটেশনটি রয়েছে, তুমি যে মেডিকেল কলেজে পড়াশোনা করেছো সেই মেডিকেল কলেজটি ওই ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশন অ্যাক্রেডিটেড ছিল কিনা সেটি দেখে নিতে হবে। তার মানে এই কাজটি কিন্তু ভর্তির আগেই করতে হবে। ওখানে ভর্তি করার আগে যদি তোমার মার্কিন যুক্তরাষ্ট্রে বা কানাডাতে বা অস্ট্রেলিয়াতে প্র্যাকটিস করার ইচ্ছা থাকে বা ওই জায়গায় তুমি গিয়ে কাজ করতে চাও, সেক্ষেত্রে দেখে নিতে হবে যে তুমি যে বাইরের মেডিকেল ইউনিভার্সিটিটা বা মেডিকেল কলেজটা ভর্তি হলে সেটি এই ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশনের অ্যাক্রেডিটেড কিনা, এটি চেক করে নিতে হবে। এখন এটি চেক কিভাবে করবে? তুমি ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশনের যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে তুমি ওই কলেজটি খুঁজে বের করতে পারো যে যেটি ভর্তি হতে চাচ্ছ সেটি আছে কিনা, অথবা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের যারা কর্মরত রয়েছে তাদের কাছ থেকেও তুমি এই তথ্যগুলো জেনে নিতে পারো। তো এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো ভর্তির আগেই খেয়াল রাখতে হবে। তো সেক্ষেত্রে বন্ধুরা মোটামুটি এই ছিল, আমি বলবো যে বিদেশে তোমরা যারা এমবিবিএস কোর্স করতে চাও তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা। আশা করি এই নির্দেশনাগুলো তোমরা যারা বিদেশে ভর্তি হতে চাও তাদের জন্য কিছুটা হলেও তোমাদের কাজে আসবে। আর আজকের ভিডিও সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত থাকে বা কোনো কিছু জানার থাকে বিদেশে ভর্তি হওয়ার ক্ষেত্রে, তোমরা কিন্তু কমেন্ট করে জানতে চাইতে পারো। ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া রয়েছে, সেখানেও যদি তোমাদের কোনো কিছু জানার থাকে আমাকে সরাসরি মোবাইলে নক করতে পারো, হোয়াটসঅ্যাপ এবং ইমোতেও নক করতে পারো। আমি তোমাদের যতটুকু সম্ভব এই ব্যাপারে তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব। তবে হ্যাঁ, গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে এখন কিন্তু এই যে বাইরে পড়তে যাওয়ার বিষয়টা অনেকটা বিজনেসে পরিণত হয়েছে। বাংলাদেশে অনেকগুলো এই স্কলারশিপ নিয়ে কাজ করে, বাইরের বিভিন্ন ধরনের মেডিকেল বা অন্য সেক্টরে, কৃষি বলো তুমি বা সহজ কথায় বাইরে মেডিকেল কলেজ থেকে যে কোনো রকমের স্কলারশিপ নিয়ে পড়াশোনা করার জন্য বা স্কলারশিপ ছাড়াও নিজ খরচে গিয়ে পড়াশোনা করার জন্য ফ্যাসিলিটেট করার জন্য অনেক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান রয়েছে যারা এগুলো নিয়ে কাজ করে। তো এটা বলছি যে একটি ব্যবসায় পরিণত হয়েছে, যার কারণে অনেক কিন্তু এরকম ভুয়া প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তারা দেখা যায় যে কোনো কলেজ সম্পর্কে ভালোভাবে জানেও না, তাদের সাথে কোনো যোগাযোগও নেই, কিন্তু তারা বলছে যে আমরা বাইরে পাঠাচ্ছি, আমাদের অনেক অভিজ্ঞতা আছে ইত্যাদি ইত্যাদি বলে তোমাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করবে। তোমরা কিন্তু অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবে, মাথায় রেখে একদম সতর্কতা অবলম্বন করে তারপরে সামনে আগাবে। কারণ দেখা যায় যে তোমার যদি সঠিক জায়গায় গিয়ে তুমি তোমার কাগজগুলো সাবমিট না করো বা ভালো একটি ফ্যাসিলিটেটরকে যদি তুমি না ধরতে পারো, তাহলে দেখা যাবে যে তোমার টাকা তো যাবেই, পাশাপাশি তোমার দেখা যায় যে এই জীবন থেকে 1-2 বছর কিন্তু চলে যাবে। আর এরা সাধারণত একটু ধূর্ত প্রকৃতির লোক হয় যারা এই কাজগুলো করে। সো কাদের সাথে যোগাযোগ করছো, কোথায় যোগাযোগ করছো, সেগুলো ভালোভাবে একটু খোঁজখবর নিয়ে যাই করো, তুমি যেখানে যেতে চাও সর্বপ্রথম আমি বলবো সেই মেডিকেল কলেজে বা সেই দেশের সরকারি যে ওয়েবসাইটগুলো আছে সেগুলোতে ভালোভাবে ঘাটাঘাটি করে দেখে নিবে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে যোগাযোগ করে তাদের কাছ থেকে তথ্য নিয়ে তারপরে ওই সব দেশে যাওয়ার চেষ্টা করবে। আরও একটি ভালো বিষয় হচ্ছে যে তোমরা যেখানে যেতে চাও বাংলাদেশে তাদের কোনো এম্বাসি আছে কিনা, সেখানে গিয়েও তোমরা কিন্তু সঠিক তথ্যগুলো জেনে নিতে পারো। এই বিষয়গুলো মাথায় রাখবে। তো বন্ধুরা আজ পর্যন্তই। যদি আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই আমি আশা করব তোমরা ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে তোমার বন্ধুদের মাঝে, এবং এরকম নতুন নতুন ভিডিও তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।
সে পর্যন্ত মহান রাব্বুল আলামিন তোমাদের সবাইকে ভালো রাখুন এবং সুস্থ রাখুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।